ধ্বংস করার কথা ইসরায়েল বলছে, সেটা আসলে কোনো হেলিকপ্টার ছিল না, সেটা ছিল মাটির উপরে হেলিকপ্টারের মতো আঁকা একটা ছবি, যেটা ড্রোনের ফুটেজে দূর থেকে হেলিকপ্টার বলেই মনে হয়েছে, এবং সে জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল, অর্থাৎ ভুয়া জায়গায় হামলা চালিয়েছে। এখন আজকে যে বিষয়টাকে একটু বেশি সামনে নিয়ে আসা দরকার, সেটা হচ্ছে এই যে কুর্দিশ প্রজেক্ট। কুর্দিশ প্রজেক্টটাকে আমি গতকালকেও এইটা নিয়ে আলোচনা করেছি, আজকেও একটু এটা নিয়ে আমাদের আলোচনা করা দরকার। সেই কুর্দিশ প্রজেক্টটা হচ্ছে আমেরিকা এবং ব্রিটেন বহু বছর আগে, আজকের থেকে প্রায় 110 বছর আগে, এই অঞ্চলে যখন অটোমান সাম্রাজ্যের অধীনে শিয়া, সুন্নি, কুর্দি, আরব, এরপর হচ্ছে কি বলে তুর্কি সবাই একত্রে বসবাস করত, তারপরে অটোমান সাম্রাজ্য ভেঙে দেওয়ার পর অটোমান সাম্রাজ্য যখন ভেঙে যায় বা ভেঙে দেওয়ার জন্য আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, তারপরে পুরো ইউরোপীয় শক্তি এটা নিয়ে কাজ করে, সেই সময়ে এই অঞ্চলে এই জাতিগত গোষ্ঠীগুলোকে ব্রিটিশরা খুঁজে খুঁজে বের করে, ছোট ছোট জাতিগত গোষ্ঠী। ওই ছোট ছোট গোষ্ঠীগুলোকে তারা অটোমানদের বিরুদ্ধে লাগিয়ে দেয়, অটোমানদের বিরুদ্ধে তারা তাদেরকে ফুসলিয়ে দেয় যে দেখো তোমরা একটা জাতি, তোমাদের জাতীয় ইতিহাস আছে, তোমাদের নিজস্ব সক্রিয়তা আছে, নিজস্ব কালচার আছে, নিজস্ব ইয়া আছে, তোমাদের ক্ষমতা আছে, তোমরা নিজেদের জন্য একটা ভূখণ্ড তোমরা পাবা, সেই ভূখণ্ডের তোমরা হচ্ছে রাজা হবা, সেই ভূখণ্ডে দিয়ে তোমরা স্বাধীনতা পাবা। সেভাবে এই অঞ্চলে এই ছোট ছোট জাতিগুলোকে এই ভূখণ্ডের প্রলোভন দেখিয়ে তারপরে অটোমানদের বিরুদ্ধে লড়াই করতে উদ্বুদ্ধ করে। অটোমানদের বিরুদ্ধে তারা লড়াই করে, কিন্তু সেই লড়াই পরে তাদের কাঙ্ক্ষিত সেই ভূখণ্ড তারা পায় না। হ্যাঁ, কিছু কিছু গোত্র তাদের ভূখণ্ড পায়, যেমন ধরুন আরবদের মধ্যে অনেকগুলো গোত্র, এই যে আরব দেশগুলো এখন আছে, উপসাগরীয় দেশগুলো, তারা সেই আমেরিকার, সেই ব্রিটেনের প্রতিশ্রুত ভূখণ্ডগুলো তারা পায়, তাও বহু বছর পরে পায়। কিন্তু কুর্দিরা তাদের সেই প্রতিশ্রুত ভূখণ্ড পায়নি, কিন্তু আমেরিকা এবং ব্রিটেনের জন্য কুর্দিরা লড়াই করেই যাচ্ছে। কুর্দি সশস্ত্র গোষ্ঠী এবং কুর্দি জাতিদের মধ্য থেকে যারা হচ্ছে রাজনৈতিক গোষ্ঠীগুলো আছে, তারা বিভিন্ন সময়ে তারা এই গোষ্ঠীগুলোকে আমেরিকা এবং ইসরায়েলের স্বার্থে ব্যবহার করে। যখনই ইসরায়েলের এই অঞ্চলের স্বার্থে কোনো ধরনের টান পড়ে বা দরকার হয়, তখনই এই কুর্দি গোষ্ঠীগুলোকে, সশস্ত্র গোষ্ঠীগুলোকে বিভিন্ন সাপোর্ট দিয়ে, অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, তাদের হচ্ছে স্বায়ত্ত শাসিত বা হচ্ছে স্বাধীন একটা রাষ্ট্রের প্রতিশ্রুতি দিয়ে সেটাকে সামনে নিয়ে এসে হাইলাইট করে, মিডিয়ায় হাইলাইট করে, বিভিন্ন ধরনের রিসার্চ পেপারে হাইলাইট করে, রাজনৈতিকভাবে সেটাকে হাইলাইট করে তারপরে তাদেরকে ব্যবহার করা হয়। এখন এই ইরানেও সেই একই কাজ করার পরিকল্পনা করছে আমেরিকা এবং ইসরায়েল। সেখানে কি, সেখানে দেখেন এখানে এই যে হলুদ যে ফোটা ফোটাগুলো আছে, ইরাকের উপরে আছে, সিরিয়ার মধ্যে আছে দুইটা, তুরস্কের উপরে আছে, ইরানের উপরে আছে, এই অঞ্চলগুলো হচ্ছে কুর্দি জনসমাবেশ, কুর্দি অধ্যুষিত অঞ্চল। অর্থাৎ এই অঞ্চলগুলোতে, এই জায়গাগুলোতে যারা বসবাস করে এদের মধ্যে জাতিগত কুর্দিরা বেশি। এর মানে এই নয় যে শুধুমাত্র কুর্দিরা এই অঞ্চলেই আছে, এর বাইরে অঞ্চল নেই। তুরস্কের সব জায়গায় কুর্দিরা আছে, আবার সব জায়গায় তুর্কিরা আছে, সিরিয়ারও বিভিন্ন জায়গায় আছে, তবে এই অঞ্চলগুলোতে বেশি, ইরাকের ওই অঞ্চলগুলোতে বেশি, ইরানের এই অঞ্চলগুলোতে বেশি। এখন ইরানের যে অঞ্চলে কুর্দিরা এবং ইরাকের যে অঞ্চলে কুর্দিরা, তুর্কির যে অঞ্চলে কুর্দিরা, এটা কিন্তু মানে সীমান্তবর্তী একটা জায়গা। এখন এই সীমান্তবর্তী জায়গাতে আমেরিকা এখন যেটা করতে চাইছে যে এখানের এই কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে, রাজনৈতিক গোষ্ঠীগুলোকে একত্র করে, শক্তিশালী করে, ট্রেনিং দিয়ে, অস্ত্র দিয়ে, পয়সা দিয়ে ইরানের মধ্যে ঢুকানো, এবং ইরানের মধ্যে যে কুর্দি এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোতে তাদের সব ধরনের সাপোর্ট দেওয়া এবং ইরান সরকারের বিরুদ্ধে দাঁড়ানো। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরানে 90 মিলিয়ন বা 9 কোটি মানুষ, এই 9 কোটি মানুষের 7 থেকে 10% হচ্ছে কুর্দি, এবং তারা এই যে অঞ্চলটা দেখছেন ইরাক এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল, এই এলাকাতে তারা বেশি থাকে। এখন এই এলাকাতে হয়তো তারা একটা বিরোধী বিদ্রোহ গড়ে তুলতে পারে, কিন্তু পুরো ইরানে এটা গড়া সম্ভব না। আরো একটা বিষয় হচ্ছে, ইরানে একটা স্থল অভিযান কেন কঠিন হবে, ইরানে একটা স্থল অভিযান কেন সিরিয়ার মতো সহজ হবে না? সিরিয়া হচ্ছে একটা
বহু বহুলাংশেই হচ্ছে একটা সমতল ভূমি সিরিয়া। বিশেষ করে তুর্কি সিরিয়ার যে সীমান্তবর্তী এলাকাগুলো বা সিরিয়ার অর্ধেকেরও বেশি জায়গা হচ্ছে সমতল ভূমি। আর ইরান হচ্ছে পুরো ইরানটাই যদি বলি, পুরো ইরানই হচ্ছে একটা পাহাড়ি, ব্যাপক পরিমাণে দুর্গম পাহাড়ি এলাকা। আপনি চিন্তা করেন সেই পাহাড়ি এলাকার বেশিরভাগই হচ্ছে ইরানের সীমান্তবর্তী জায়গাগুলোতে। আপনি ইরাকের এই ম্যাপে ইরাকের সীমান্ত থেকে শুরু করে ইরাকের সীমান্ত, তুরস্কের সীমান্ত, তারপরে হচ্ছে উপরের দিকে ম্যাপের উপরের দিকের যে জায়গাগুলো, এই পুরোটাই হচ্ছে দুর্ভেদ্য দুর্গম পাহাড়ে ঘেরা। সুতরাং এই পাহাড়ে ঘেরা এলাকাগুলো ভেদ করে ইরানের রাজধানীতে আসা বা ইরানের মূল ভূখণ্ডে এসে লড়াই করে সেখানে এই স্থল অভিযান চালিয়ে সফল হওয়া যথেষ্ট পরিমাণে কঠিন, যেটা সিরিয়ার সাথে তুলনা করলে চলবে না। এজন্য এই কুর্দি গোষ্ঠীগুলো দিয়ে অবশ্যই একটা ইরানে সরকার বিরোধী একটা আন্দোলন হয়তো গড়ে তোলা সম্ভব, কিন্তু দীর্ঘমেয়াদে সফলতা পাওয়া সম্ভব কিনা সেটা সময়ই বলে দেবে। এখন আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেই। একজন দর্শক বলেছেন ইরান শেষ ইনশাআল্লাহ। আরেকজন বলেছেন রাশিয়া কেন সামরিকভাবে ইরানকে সাপোর্ট দিচ্ছে না, যেখানে আমেরিকা ও ইসরায়েলকে সরাসরি পশ্চিমা অনেক রাষ্ট্র সাপোর্ট দিচ্ছে। দেখেন রাশিয়া কেন সাপোর্ট দিচ্ছে না, রাশিয়া সাপোর্ট দিচ্ছে না কারণ হচ্ছে রাশিয়া এখানে পুরো পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে সরাসরি একটা যুদ্ধে যেতে চায় না এখনো পর্যন্ত, কিন্তু রাশিয়া মনে করছে যে ইরান নিজে নিজে টিকতে পারবে এবং ইরান যদি টিকে যায় তাহলে সেটাই হবে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে সবচেয়ে বড় আক্রমণ। আর আরেকটা জিনিস হচ্ছে রাশিয়া, চীন এদের সাথে ইরানের এমন কোনো চুক্তি নেই যে ইরান আক্রান্ত হলে রাশিয়া আক্রান্ত হয়েছে বলা হবে এবং ইরানে তারা আসবে, সৈন্য পাঠাবে, এরকম কোনো কিছু নাই। আর এই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যদি ইরানের পক্ষে রাশিয়া অথবা চীন যেই দাঁড়াক তাহলেই হচ্ছে বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। ভাই ইরান বারবার বলছে তাদের এমন অস্ত্র আছে যা দেখে আমেরিকা ও ইসরায়েল চমকে যাবে, সেই অস্ত্রগুলো কই? আপনি কি যুদ্ধে যাবেন না? যুদ্ধে যাবেন না যদি তুরস্ক আক্রান্ত হয়? দেখেন ইরানের সেই অস্ত্রগুলো কই? সেই অস্ত্রগুলো তো সে ওই যে কালকে খাইবার মিসাইল নিক্ষেপ করলো, আবার নতুন নতুন আরো কিছু মিসাইল নিক্ষেপ করবে। এখন আপনি এর আগের যে মিসাইলগুলো দেখেন নাই, সেই মিসাইল দেখলে তো আপনি স্বাভাবিকভাবেই হচ্ছে কি হবেন? চমকে যাবেন। এখন সেরকম চমকানো জিনিস কিনা, নাকি ইরান এমন কিছু অস্ত্র গোপনে রেখেছে যেই অস্ত্র দুনিয়ায় কখনো দেখে নাই এবং সেই মহামূল্যবান অস্ত্র দিয়ে সে আমেরিকা এবং ইসরায়েলকে আক্রমণ করবে? জানি না, না থাকার সম্ভাবনা বেশি। বা এটা কি পরমাণু অস্ত্রের কথা বলা হচ্ছে? না, আমার কাছে মনে হচ্ছে না। আপনি কি যুদ্ধে যাবেন না যদি তুরস্ক আক্রান্ত হয়? যদি তুরস্ক আক্রান্ত হয় এবং সব তুর্কি জনগণকে বা তুরস্কের সব মানুষকে যদি যুদ্ধে সরকার ডাক দেয়, তখন হয়তো দেখা গেল যে আমিও যেতে পারি যুদ্ধে। যুদ্ধে যাওয়া লাগবে তো যাবোই, তুরস্কে যেহেতু থাকি। আর তার চেয়েও বড় জিনিস হচ্ছে যেহেতু সাংবাদিক হিসেবে তো যুদ্ধের মাঠে যাওয়াটা দরকারি। ন্যাটো তুরস্ককে কতটা গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে? বসফরাস দিয়ে রাশিয়ার নৌশক্তিকে বাধাগ্রস্ত করাই কি আসল স্বার্থের জায়গা? আসল স্বার্থের জায়গা বসফরাস দিয়ে রাশিয়ার নৌশক্তিকে বাধাগ্রস্ত করা, এটা তো অবশ্যই, কিন্তু এর বাইরেও আছে। ধরেন একটা শক্তিশালী রাষ্ট্র তুরস্ক, সামরিক দিক দিয়ে একটা গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী রাষ্ট্র। ন্যাটোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি হচ্ছে তুরস্ক। সুতরাং এরকম একটা শক্তি, ভাই দুর্বল হয়ে গেছি বুঝছেন, দিন রাত কাজ করতে করতে। তো এরকম একটা শক্তি যদি যদি আপনার পাশে থাকে তো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। তবে যেটা বলছেন যে কেন গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে, কতটা গুরুত্বপূর্ণ অংশীদার? অনেকটাই গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে, কিন্তু যেটা বললাম যে এর মানে এই নয় যে হচ্ছে তুরস্ক যা বলবে, যা চাইবে, যা খাইবে সবকিছুই হচ্ছে আমেরিকা চোখ বন্ধ করে মেনে নেবে। বিষয়টা এরকম না, মানে সাইপ্রাসের মতো বা গ্রিসের মতো না। বাংলাদেশের মিডিয়ায় ইসরায়েল এবং আমেরিকা ধ্বংস হয়েছে। বাংলাদেশের মিডিয়ায় তো অনেক কিছুই ধ্বংস হয়। বাংলাদেশের মিডিয়ায় ইসরায়েল আমেরিকা ধ্বংস হয়ে যায়। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ এই জিনিসগুলো খায় যে ইসরায়েল এবং আমেরিকা ধ্বংস হয়ে গেছে। দেখেন ইসরায়েল এবং আমেরিকা যদি ধ্বংস হতো তাহলে ইরানের তেহরানকে হচ্ছে, আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা দেখেন তারা দেখবেন যে তেহরানের উপরে কি হারে বোমা বিস্ফোরণ হচ্ছে। এখন জিনিসটা হচ্ছে যে ইসরায়েল যখন গাজা ভূখণ্ডে আক্রমণ করলো তখন তো গাজার কিচ্ছু ছিল না। গাজায় হামাসের হাতে কি ছিল?
তারপরেও তো তারা লড়াই করছে। এখন এই লড়াই তো করবেই, তার সবকিছু দিয়ে সে লড়াই করবে, এটাই তো বাস্তবতা, এবং এই লড়াইয়ে ক্ষতি হবে। এখন বিষয়টা হচ্ছে যে ক্ষয়ক্ষতিটা আমেরিকা যতটা ধারণা করেছিল তত নাকি তার বেশি, অবশ্যই তার বেশি, এটা ইরানের সফলতা। কিন্তু এই বেশি আক্রমণ করার পরেও ইরান কি নিজেকে রক্ষা করতে পারছে? নিজেকে, যে আক্রমণ তার উপরে আসছে সেটার থেকে নিজেকে সেই আক্রমণ ফিরিয়ে দিতে পারছে? সেই আক্রমণ প্রতিহত করতে পারছে? পারছে না। এটা হচ্ছে বাস্তবতা। এখন যদি আমি বলি ইরান তার এয়ার ডিফেন্স দিয়ে একেবারে সব আক্রমণ ঠেকিয়ে দিচ্ছে, মাত্র 20% আক্রমণ হচ্ছে, বিষয়টা সেরকম না। ইরানের সব শহরে ব্যাপক পরিমাণে আক্রমণ হচ্ছে, এবং এই আক্রমণে ইরানের গোয়েন্দা সংস্থা, ইরানের সামরিক শক্তি, সামরিক সংস্থা, ইরানের বিপ্লবী গার্ড এরা আক্রান্ত হচ্ছে। এগুলো বাস্তবতা। কিন্তু সেই বাস্তবতার পরেও ইরান পাল্টা আক্রমণ করছে। এটা ঠিক যে ইরান পাল্টা আক্রমণ করছে। কিন্তু এখানে আমি ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কৌশলটা বা যে জায়গাটা সেটা দেখি হচ্ছে হরমুজ প্রণালীকে। ইরানের এই যুদ্ধে যদি মানে জয়লাভ করার এবং কৌশলগতভাবে এগিয়ে থাকার কোনো একটা সুযোগ থাকে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। আর এর বাইরে ইরান যেভাবে যেই কৌশলে আমেরিকার সব রাডারগুলোকে বা চোখগুলোকে আগে ধ্বংস করে দেয়, এখন আপনার সাথে একজনের যুদ্ধ করতে আসে, আপনি যদি তার চোখ আগে উপরে ফেলতে পারেন, তার চোখ যদি আপনি ধ্বংস করে দিতে পারেন, তাহলে আপনি কিন্তু যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে থাকবেন। ইরান এই কাজটা করছে, করতে মানে কন্টিনিউ করছে। এইটা হচ্ছে ইরানের এই যুদ্ধের দ্বিতীয় কৌশল। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে ওই আমাদের দেশে বলে ভাই যত যাই করো ব্রিটিশ, আমরা বলি ব্রিটিশ, মানে যদি কেউ হচ্ছে বেশি কুটনামি করে, বেশি যদি হচ্ছে পাটনামি করে, বেশি যদি হচ্ছে কেউ কি বলে অনেক বেশি কুটো চাল চালায়, তো আমেরিকা ইসরায়েল হচ্ছে সেই টাইপের কুটনামি করে। তাদের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি থাকে, এবং সেগুলো তারা বাস্তবায়ন করে। এই বাস্তবায়নের মধ্যে আছে তাদের মিত্র রাষ্ট্রগুলোকে সাথে নেওয়া। মিত্র রাষ্ট্রের মধ্যে আবার যদি কেউ একটু মোড়ামুড়ি করে তাকে আবার হচ্ছে শায়েস্তা করে সাথে নেওয়া। এবং তাদের অস্ত্রের হচ্ছে বিভিন্ন অপশন আছে। বিভিন্ন লেয়ারের, বিভিন্ন লেভেলের অস্ত্র আছে তাদের, যেগুলো তারা ব্যবহার করতে পারে। ইরানেরও আছে। কিন্তু ইরানের অস্ত্র সে ব্যবহার করে ১১টা ১২টা দেশের বিরুদ্ধে লড়াই করছে। আর এই ১১টা ১২টা দেশ এক ইরানের বিরুদ্ধে লড়াই করছে। এটাই তো সিম্পল একটা হিসাব আপনি নিয়ে নিতে পারেন। ভাই মধ্যপ্রাচ্যে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কি অচল? না, পুরোপুরি অচল না। তবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থায় যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতি করতে পেরেছে ইরান। হে আল্লাহ, ইরানকে মাটির সাথে মিশিয়ে দাও। এক দর্শক লিখেছেন এটা। কুর্দি আমেরিকার ফাঁদে পড়লে আবার ভুল করবে। ফাঁদে পড়ার চেয়ে বড় জিনিস হচ্ছে তারা মনে করে যে এই অঞ্চলে আমেরিকা এবং ইসরায়েলি হচ্ছে, এই কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো, রাজনৈতিক গোষ্ঠীগুলো মনে করে যে আমেরিকা, ইসরায়েলি হচ্ছে এই অঞ্চলে তাদের মিত্র, যারা তাদের ভালো চায়, এর বাইরে আর কেউ তাদের ভালো চায়। এবং এটা একেবারে অস্বাভাবিক না। কারণ হচ্ছে আপনি যদি ইরানের মধ্যে কুর্দি গোষ্ঠী হয়ে সশস্ত্র সংগ্রাম করে বলেন যে আমি ইরানের এই অংশটুকু হচ্ছে সিরিয়া একটা স্বাধীন রাষ্ট্র করব, সিরিয়ার এই অংশটুকু নিয়ে একটা স্বাধীন রাষ্ট্র করবো, ইরাকের এই অংশটুকু নিয়ে করবো, তুরস্কের এই অংশটুকু নিয়ে করবো, তখন স্বাভাবিকভাবেই আপনাকে হচ্ছে সবাই শত্রু মনে করবে। আর এইখানে আপনার সাপোর্টে কে আসবে? যার হচ্ছে এই সবগুলো দেশে, যদি দেশের মধ্যে বিশৃঙ্খলা থাকে, দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি থাকে, যার লাভ? কার লাভ? ইসরায়েলের লাভ, আমেরিকার লাভ। আরব দেশের রাডার স্টেশন তো এখন দুর্বল। এখন ইসরায়েলকে আক্রমণ করলে তো মনে হয় ভালো হয়। এটা সম্পর্কে বলেন। ইসরায়েলকে শুরু থেকেই আক্রমণ করতেছে আরব দেশগুলোর রাডার দুর্বল, সেটা ঠিক আছে, কিন্তু রাডার শক্তিশালী থাকার পরেও ইসরায়েলে আক্রমণ করেছে এবং এখনো আক্রমণ হচ্ছে। এখনো কিন্তু প্রত্যেক দিনই, কিছুক্ষণ আগেও ইসরায়েলের তেল আবিবে এবং হাইফায় আরো শহরগুলোতে আক্রমণ হয়েছে। ইরান আক্রমণ করছে ইসরায়েলে তার মিসাইলগুলো দিয়ে। আপনার অ্যানালাইসিস বুঝতে প্রচুর সময় লাগে। আপনি আসল ঘটনা কোন দিকে ঘোরাচ্ছেন এইটা বুঝতে অনেক সময় লাগে। কিছু করার নেই ভাই, এইটা হচ্ছে আমার ব্যর্থতা যে আমি ২ কথায় আমার অ্যানালাইসিসটাকে বোঝাতে পারি না, এবং সেই সক্ষমতা আমি অর্জন করতে পারি নাই, অর্জন করতে ব্যর্থ হয়েছি। পুতিন তার ফেসবুক ভেরিফাইড পেজে পোস্ট করেছেন যে ইরান নিউক্লিয়ার বোমা সফলভাবে পরীক্ষা করেছে। আপনি এই ব্যাপারে কিছু জানেন কিনা? জানি না তো। পুতিন তার ফেসবুকের ভেরিফাইড পেজে এটা বলেছে যে ইরান নিউক্লিয়ার বোমা সফলভাবে পরীক্ষা করেছে। আমি জানি না ভাই, পুতিনের ফেসবুক পেজ আমি ফলো করি না, এবং এই জিনিসটা আমি জানি না। মিশরকে হামলা করতেছে কিনা।
যাই হোক, আপনাদের অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো প্রায় একই রকম প্রশ্ন, প্রত্যেকদিন যে প্রশ্নগুলোর কথা বলি, যে প্রশ্নগুলো নিয়ে কথা বলি সেগুলোই এখন রাখি। ইফতারের পরে অর্থাৎ বাংলাদেশের তারাবির পরে আবার আরেকবার লাইভে আসার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।